জয় ভীম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল স্ট্রাগল টিভিতে। আমার নাম সুজয়, তোমরা সকলে আমাকে জানো। বাংলার একজন বিখ্যাত বহুজন নেতা মিস্টার শুভ কুমার সিকদার আজকে ফেসবুক লাইভে এসেছিলেন এবং একটি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যটা হচ্ছে লকডাউন এবং তার পরবর্তীতে বহুজন সমাজের উপর কি প্রভাব পড়েছে সেই বিষয় নিয়ে। তো আপনাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, এই ভিডিওটি কমপ্লিটলি সেই বক্তব্যটাকেই আমি ওখান থেকে তুলে আপনাদের কাছে রাখছি। তো আপনারা প্রত্যেকে এই ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন এবং শুনবেন, যার মাধ্যমে আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ডিসকোর্স তৈরি হবে যে কিভাবে এই বহুজন আন্দোলনকে এই করোনা ভাইরাস এবং তার পরবর্তী পরিস্থিতি প্রভাবিত করছে, এবং ব্রাহ্মণ্যবাদীদের এই করোনা ভাইরাসের পরিস্থিতি থেকে এনলার্জমেন্ট করে কি পলিটিক্যাল ডিভিডেন্ড তোলার ইচ্ছা আছে। জয় ভীম, জয় ভারত। সাথী, আপনারা জানেন যে আমি যে বিষয়ের উপর কথা বলবো, লকডাউনের কারণে ভারতবর্ষের বহুজন সমাজের বর্তমান কী পরিস্থিতি এবং এই পরিস্থিতির জন্য কারা দায়ী, এবং বহুজন সমাজের মানুষের কি কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সাথী, আপনারা সবাই জানেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন, শুনেছেন যে ভারতবর্ষের 30শে জানুয়ারি প্রথম করোনা ধরা পড়ে। 30শে জানুয়ারি, আজ থেকে 6 মাস 15 দিন আগে, 30শে জানুয়ারি 6 মাস আগে 30শে জানুয়ারি ধরা পড়ে প্রথম করোনা ভারতবর্ষে। এবং ভারতের গোয়েন্দা দপ্তর রিপোর্ট দিয়েছিল কেন্দ্র সরকারকে যে এই করোনার কারণে কি কি পরিস্থিতি হতে পারে এবং সমস্ত বিশ্বে বিভিন্ন দেশ কি কি এই পরিস্থিতির জন্য তারা কিভাবে প্রস্তুতি নিয়েছে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? ভারতের বর্তমান সরকার, বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার সেই কথাগুলো সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেই ব্রাহ্মণ্যবাদী মানসিকতার মুখ্যমন্ত্রীরাও সেভাবে গুরুত্ব দেয়নি, যার ফলস্বরূপ ভারতবর্ষের 85% বহুজন মানুষের আজকে চরম দুর্দশার মধ্যে পড়তে হয়েছে। ভাবে এই ভাইরাস বহুজন সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। কারণ আমরা জানি 22 তারিখ, 22শে মার্চ প্রথম জনতা কারফিউ হয়। কেন্দ্র সরকার জনতা কারফিউ করে একদিনের জন্য 22শে মার্চ। তারপরে 25শে মার্চ লকডাউন ঘোষণা করে কেন্দ্র সরকার, প্রথম লকডাউন ঘোষণা করে। 30শে জানুয়ারি প্রথম করোনা ধরা পড়ে। ফেব্রুয়ারি, মার্চ, প্রায় 60 দিন অতিবাহিত হয়ে গেছে। তা সত্ত্বেও ভারতবর্ষের কেন্দ্র সরকার বা রাজ্য সরকারগুলো ব্রাহ্মণ্যবাদী বা মানসিকতার, তারা সেভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। উল্টে আমরা কি দেখতে পেলাম? কেন্দ্র সরকার মধ্যপ্রদেশে সরকার গড়ার জন্য বিভিন্নভাবে সেখানকার সরকার ফেলে দিয়ে এমএলএদের কেনাবেচা করে সেখানে সরকার তৈরি করলো। আমরা কি দেখলাম? তার মধ্যে আমেরিকার রাষ্ট্রপতিকে নিয়ে আসা হলো, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি হলো, এদিকে ব্যস্ত থাকলো। অথচ ভারতবর্ষে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আগামী দিনে যেতে চলেছে এই করোনার কারণে, সেজন্য ভারতবর্ষের এই জাতিবাদী মানসিকতার সরকাররা কোনো ভ্রুক্ষেপ করেনি, তারা সেদিকে নজরেই দেয়নি। তার একটা আশ্চর্য বিষয় দেখুন সাথী, প্রধানমন্ত্রীজি করোনার জন্য, করোনা মোকাবিলার জন্য থালা বাজাতে বলছে, ঘন্টি বাজাতে বলছে, উলুধ্বনি দিতে বলছে, মোমবাতি জ্বালাতে বলছে, পুষ্পবৃষ্টি করলো। এবং এই যে ঘটনাগুলো করলো, আপনার যেদিনকার থালা বাজাতে বলছে, ঘন্টা বাজাতে বলছে, তার 4 থেকে 5 দিন আগে প্রধানমন্ত্রী ঘোষণা করছে তোমরা অমুক টাইমে অমুক সময় তোমরা ঘন্টা বাজাবে। যেদিনকে যখন মোমবাতি জ্বালাতে বলল, তখন প্রধানমন্ত্রী ঘোষণা করলো আমি 4 থেকে 5 দিন আগে ওই দিনকার অমুক সময় অমুক টাইমে 6টার সময় মোমবাতি জ্বালানো হবে সমস্ত ভারতবর্ষে। যখন পুষ্পবৃষ্টি করা হলো বিভিন্ন জায়গায়, তার 5 থেকে 6 দিন আগে ঘোষণা করা হয় ওদিনকার পুষ্পবৃষ্টি করা হবে। অথচ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা দেশে লক্ষ লক্ষ সাধারণ বহুজন সমাজের মানুষ যারা কর্মসূত্রে সেখানে গেছে,
যারা সেখানে থাকতে বাধ্য হচ্ছে, বাড়ি ঘর তাদের, কারণ কি ভারতবর্ষের 70 বছরের ব্রাহ্মণ্যবাদী শাসনের অক্ষমতার কারণে, কারণ কি তারা যেখানে যে প্রদেশে তাদের বাড়ি, যে জায়গা, সেখানে তাদের কর্মসংস্থান নেই, তাই জন্য তারা বাধ্য হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রদেশে কর্মসংস্থার জন্য সেখানে তারা গিয়েছে, সেটা কাজের জন্য গেছে। কিন্তু সরকার ঘন্টা বাজাবার জন্য 5 দিন আগে নোটিশ করতে পারে, 5 দিন আগে বলতে পারে, কিন্তু সেই লক্ষ লক্ষ সেই বহুজন সমাজের মানুষ যারা কাজ করছে, দেশের অগ্রগতির জন্য বিশাল ভূমিকা গ্রহণ করছে, তাদেরকে ফেরার জন্য ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী মোদী সরকার, বিজেপি সরকার এবং ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী মানসিকতার মুখ্যমন্ত্রীরা কোনো ব্যবস্থা তাদের নেয়নি, হয় এইসব ব্রাহ্মণ্যবাদী মানসিকতার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হয় অক্ষমতা, অথবা তারা কোনো দূরদর্শিতা নেই, অথবা তারা জানেই না আগামী দিনে আমাদের এই সংকট মুহূর্তে কি ব্যবস্থা নিতে হবে, হয় তাদের অপদার্থতা, অথবা এই ব্রাহ্মণ্যবাদী সরকার বা মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, ইচ্ছাকৃতভাবে এই বহুজন সমাজের মানুষকে যাতে ধ্বংস করা যায়, তাদেরকে যাতে পঙ্গু করে দেওয়া যায়, তাদেরকে যাতে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া যায়, তার জন্য তিনি এই মানুষগুলোকে তাদের বাড়িতে ফেরার কোনো ব্যবস্থা করেনি এবং আগাম নোটিশ দেওয়া হয়নি। আজকে বিদেশ থেকে, আজকে কারা বিদেশে গেছে, আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, জাপান, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে ভারতবর্ষে লোক গেছে, সেখান থেকে প্রায় 10 থেকে 15 লাখের উপরে মানুষ সেখান থেকে ভারতবর্ষে ফিরে এসছে এই করোনার ভিতরে। কারা ফিরিয়ে নিয়ে এসছে? এই ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা এবং সেই সব নেত্রীরা। কারণ বিদেশে যারা গেছে বহুজন সমাজের মানুষ সেখানে যায়নি, এদেশের ব্রাহ্মণ্যবাদী মানসিকতার ব্যক্তিরা গেছে। কারণ অর্থ আমাদের কাছে নেই, বহুজন সমাজের কাছে। এই অর্থ কাদের কাছে আছে? এই ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা যারা চালায় তাদের কাছে আছে। তারা সেই কারণে, বিভিন্ন কারণে তারা বিদেশে গেছে। তাদেরকে প্লেনে করে, কেন্দ্র সরকার প্লেনে করে তাদের ভাড়া দিয়ে তাদের এই দেশে নিয়ে আসা হয়েছে। কিন্তু কারা করোনা নিয়ে এনেছে এই ভারতবর্ষে? করোনা তো ভারতবর্ষে সৃষ্টি হয়নি। করোনা কোথা থেকে এলো? বাইরে থেকে প্লেনে করে কেন্দ্র সরকার ইম্পোর্ট করলো, বিদেশ থেকে নিয়ে আসলো করোনাকে জামাই আদর করে, এবং নিয়ে এসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো। তাদের যদি, কেন্দ্র সরকারের যদি সেই দূরদর্শিতা থাকতো বা তবে তারা ব্যবস্থা নিত। তাদের দূরদর্শিতা হয় নাই, অথবা ব্রাহ্মণ্যবাদী মানসিকতার জন্য ভারতবর্ষের বহুজন সমাজকে, আগেও বলেছি, ধ্বংস করার জন্য, তাদেরকে পঙ্গু করার জন্য, তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য, ইচ্ছাকৃতভাবে তাদের করোনা ছড়াবার জন্য এই ব্যবস্থা করে নাই। সেই 15 থেকে 18 লক্ষ বা 12 লক্ষ মানুষ যারা বিদেশ থেকে ভারতবর্ষে এসছে, তাদেরকে যদি সেই সময় কেন্দ্র সরকার এই সামান্য কিছু মানুষকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হতো, তবে ভারতবর্ষে করোনার বর্তমান পরিস্থিতি ঘটতো না। আজকের দিনে কি অবস্থা ভারতবর্ষে করোনার? আজকের দিনে 3,34,224 জনে আজকে করোনার আক্রান্ত, 10,000-এর কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করছে, এবং অধিকাংশই আমার সমাজের মানুষ। আপনারা জানেন এদেশে কারা করোনা ছড়িয়েছে? পশ্চিমবাংলায় রাইটার্স থেকে শুরু করে নবান্নে কারা যাতায়াত করে? সেই বড় বড় ব্রাহ্মণ্যবাদী মানসিকতার ব্যক্তিরা, সেই সব আমলারা, তারা করোনা ছড়িয়েছে। ভারতবর্ষে আমরা কোথায় দেখলাম? রাষ্ট্রপতি ভবনে চলে গেছে করোনা আক্রান্ত ব্যক্তি, প্রধানমন্ত্রী দপ্তরে করোনা আক্রান্ত ব্যক্তি চলে গেছে, সে ঘুরে বেরিয়েছে। তাকে যখন ধরা হলো, কোয়ারেন্টাইন সেন্টারে দেওয়ার কথা হলো, সে বলছে যে 5 স্টার জায়গা না হলে আমি সেখানে কোয়ারেন্টাইনে থাকবো না। এই হলো তাদের মানসিকতা। আমি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, মুখ্যমন্ত্রীদের কাছে আমি প্রশ্ন করতে চাই, জানতে চাই, আজকে আপনারা যখন লকডাউন করলেন, লকডাউনের আগে কেন এই শ্রমিকদের বাড়ি ফেরার জন্য ব্যবস্থা করেননি? আজকে যদি 2 মাস আগে, 2.5 মাস আগে এই সব বহুজন সমাজের মানুষ, বহুজন শ্রমিক, তাদেরকে যদি সেই জায়গা থেকে, বিভিন্ন প্রদেশ থেকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হতো, এখন যেরকম আপনারা দিচ্ছেন, তখন যদি পৌঁছে দেওয়া হতো, তবে আজকে করোনা ভারতবর্ষে ছড়াতো না। কারণ তখন করোনার আক্রান্ত কত ছিল? মাত্র আপনারা যখন লকডাউন ঘোষণা করেন, তখন 200 থেকে 250 করোনা আক্রান্ত ছিল। তখন বহুজন সমাজের মানুষ, সাধারণ মানুষের ভিতরে করোনা বিস্তার করেনি। সেই মানুষগুলো যদি আজকে প্রায় 80 দিন আগে দালালি করতে করতে আজকে ভারতবর্ষের একটা চরম
নিয়ে গেছে। মিডিয়ারে কি জানতো না? এই সঠিক কথা তো কখনো তারা তুলে ধরেনি যে 2 মাস আগে যদি এই মানুষগুলোকে ফিরিয়ে নেবার ব্যবস্থা করা হোক, সরকারের কাছে প্রশ্ন করা হোক, সে রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, তারা করেনি। কারণ তারাও ভারতবর্ষের প্রিন্ট মিডিয়া হোক এবং ইলেকট্রনিক মিডিয়া হোক, এরাও হলো গিয়ে 100% ব্রাহ্মণ্যবাদী মানসিকতার। না হলে কালকে কি করে করে একজন জি নিউজের সাংবাদিক বলছে রিজার্ভেশনের মাধ্যমে যারা চাকরি করে তারা হলো প্রধান বাধা। আপনারা শুনেছেন অবশ্যই। সেই জন্য বলছি সাথী, সময় এসেছে। আমি তো বলবো, এখনো বলছি, বারবার একই কথা বলবো যে ভারতবর্ষে করোনা ছড়িয়ে দেওয়া হলো, এই ব্রাহ্মণ্যবাদীরা করোনা ছড়িয়ে দিয়েছে বহুজন সমাজকে মেরে ফেলার জন্য, তাদের পঙ্গু করার জন্য, তাদেরকে অর্থনৈতিক দুর্বল করার জন্য। আজকে 2 মাস ধরে, 2 মাস 2.5 মাস ধরে সেই জায়গায় বিভিন্ন প্রদেশে সেই সব শ্রমিকদের কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি। কোনো ব্রাহ্মণ্যবাদী সরকার খাবারের ব্যবস্থা করেনি, তাদের জল পর্যন্ত দেওয়া হয়নি। আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রদেশে, বিভিন্ন জেলায় আমি খবর নিয়ে দেখেছি, তাদের সঙ্গে যোগাযোগ করছি, তাদের কাছে খাবার নেই, থাকার জায়গা নেই, তাদের কাছে জল পর্যন্ত নেই। আপনারাও দেখেছেন টিভিতে। খাবার না পেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে বাড়িতে ফিরেছে। অনেক মায়েরা দেখেছেন, গর্ভবতী মায়েরা তাদের সন্তান জন্ম দিয়েছেন রাস্তায়, সেখানে জন্ম দিতে গিয়ে সন্তান মারা গেছে, সেই গর্ভবতী আমার মায়েরা মারা গেছে। এজন্য দায়ী ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী সরকার, মোদী সরকার, ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী সব মুখ্যমন্ত্রী সরকার, তারা 100% দায়ী এই পরিস্থিতির জন্য। আজকে যারা বিদেশ থেকে এসেছে তাদের তো এই সমস্যার মোকাবেলা করতে হয়নি, এই সমস্যার সম্মুখীন হতে হয়নি। তার সম্মুখীন হতে হয়েছে কাদের? আমার সমাজের মানুষ, এই বহুজন সমাজের মানুষদের কাছে বারবার আবেদন করছি, আপনারা ভাবুন, চিন্তা করুন, আপনাদের বুদ্ধিটা একটু লাগিয়ে দেখুন যে এই ব্রাহ্মণ্যবাদী সরকার আপনাদের কিভাবে আস্তে তিলে তিলে মেরে ফেলার চক্রান্ত করছে। একটু ভাবুন না সাথী, আমার কথা বিশ্বাস করতে হবে না, একটু চিন্তা করে দেখুন এই ব্রাহ্মণ সরকারবাদী সরকাররা আপনার ব্যবস্থাটা কি করছে, আপনার সমাজের ব্যবস্থাটা কি করছে আজকে। তাই সাথে আপনাদের কাছে বলছি যে এই করোনা ভারতবর্ষে বহুজন সমাজের আন্দোলনকে খতম করার জন্য, এই করোনা ভারতবর্ষে বহুজন সমাজকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য, এই করোনা ভারতবর্ষের বহুজন সমাজকে শেষ করার জন্য ব্রাহ্মণ্যবাদী রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পরিকল্পিতভাবে কাজ করে চলছে, এখনো চলছে। আজকে 70 দিনের উপর হয়ে গেল, 80 দিনের উপর হয়ে গেল লকডাউন। এখনও ভারতবর্ষে বা পশ্চিম বাংলায় বিভিন্ন প্রান্তের গরিব মানুষ, মেহনতি মানুষ, সাধারণ মানুষ, তারা কোনো রেশনের ব্যবস্থা এখনও পায়নি। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনি যে অঞ্চলে বসবাস করেন তার আশেপাশে প্রতিবেশী যারা সাধারণ মানুষ আছে তাদেরকে গিয়ে প্রশ্ন করে দেখুন কজনের রেশন পাচ্ছেন, কজনের রেশন পাচ্ছে না, তারা খাবেটা কি? খাবার ব্যবস্থা পর্যন্ত তারা করেনি। তাই সাথে আপনাদের কাছে অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি, ভাবুন, ভাবার সময় এসছে, এরপর আর সময় থাকবে না। এই ব্রাহ্মণ্যবাদী সরকার শাসন ব্যবস্থা এই করোনার মধ্যেও, এই বিপর্যয়ের মধ্যেও একটার পর একটা সুপ্রিম কোর্টকে ঢাল করে বহুজন সমাজের অধিকার একটার পর একটা কেড়ে নিচ্ছে। কারা কেড়ে নিচ্ছে? এই ব্রাহ্মণ্যবাদী শাসন ব্যবস্থা, এই ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা, এই ব্রাহ্মণ্যবাদী শাসকেরা। কারণ কি? বহুজন সমাজকে আবার দাসত্বে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমাদের বহুজন সমাজ স্বাধীনতার 73 বছর পরে বাবা সাহেবের সংবিধান রচনার মধ্যে দিয়ে আজকে ভারতবর্ষের বহুজন সমাজ একটু একটু করে সবে দাঁড়াতে শুরু করেছে, একটু একটুভাবে তারা সবে মাথা তুলে দাঁড়াবার শুরু করেছে। তারা অর্থনৈতিকভাবে সামান্য একটু স্বাবলম্বী হয়েছে। শিক্ষার দিক থেকে প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম বা তৃতীয় প্রজন্ম আজকে তারা শিক্ষিত হতে শুরু করছে খুবই সামান্য পরিমাণে। সেটাও এই ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দল, ব্রাহ্মণ্যবাদী মানসিক ব্যক্তিরা তাদের কাছে, এবং ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদী সেই যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি তাদেরকে এইগুলো পছন্দ করছে না। যে এই ভারতবর্ষের বহুজন সমাজের মানুষ, বহুজন সমাজের ব্যক্তিরা তারা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে শিক্ষিত হয়ে আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকুক। কখনোই চায় না, তারা কখনোই চায় না।
তাই আমি বারবার আপনাদের কাছে আবেদন করছি, আজকে যেসব বহুজন সাথীরা ওই ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলের ঝান্ডা বহন করছেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই সাথী, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, রিজার্ভেশন ব্যবস্থা যদি না থাকে ভারতবর্ষে আজকে ও পশ্চিমবঙ্গের 84 জন এমএলএ তৈরি হয়, ভারতবর্ষে প্রায় 100-র উপরে এমপি তৈরি হয়, এরা আর কোনোদিন এমএলএ হতে পারবে না, এমপি হতে পারবে না যদি রিজার্ভেশন ব্যবস্থা তুলে দেয়। তুলে তো দেবেই। আজকে বর্তমান যে রাষ্ট্রপতি আছে আমি তার কাছে প্রশ্ন করতে চাই সাথী, ভাবতে চাই, ভাবার জন্য তাকে বলতে চাই, আজকে আপনারা জানেন আজকের দিনে, আজকে 15 তারিখ, আজকের দিনে ভারতবর্ষে যে পরিস্থিতির মধ্যে চলছে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, আমি পরিষ্কার করে বলতে পারি আগামী 10 বছর পরে আজকে যিনি বর্তমানে ভারতবর্ষের দলিত রাষ্ট্রপতি আছেন তার পরিবারের সদস্যরা আর 10 বছর পাবে আত্মসম্মান, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবে না, বেঁচে থাকতে দেবে না ভারতবর্ষের এই ব্রাহ্মণ্যবাদী সরকাররা, দেবে না তাদের বেঁচে থাকতে আত্মসম্মান, আত্মমর্যাদা নিয়ে। তাই সাথে বারবার অনুরোধ করছি, যারা এখনো ভোট অধিকার কে দিয়েছে? বাবা সাহেব এনে দিয়েছে ভোট অধিকার, এই ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা এনে দেয়নি আপনাদের ভোট অধিকার, এনে দিয়েছে বাবা সাহেব। এই ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থার সঙ্গে লড়াই করে ইংরেজদের বুঝিয়ে আপনাদের ভোট অধিকার এনে দিয়েছে বাবা সাহেব। তাই বারবার বলেছিল, হে বহুজন সাথী, আমি তোমাদের অর্থনৈতিক সাম্যতা দিতে পারিনি, আমি তোমাদের সামাজিক সাম্যতা দিতে পারিনি, আমি তোমাদের শিক্ষায় সাম্যতা এনে দিতে পারিনি, আমি তোমাদের একটি ক্ষেত্রে সাম্যতা এনে দিতে পেরেছি, সেটা হলো ভোট অধিকার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিল্পপতি এবং সাধারণ খেটে খাওয়া চাষি, মজুর, শ্রমিকদের ভোটের অধিকার এক, এই একটি ক্ষেত্রে তোমাদের ভোটের অধিকার এনে দিয়েছি। সেই ভোটটা তোমার সমাজের মানুষের দ্বারা পরিচালিত যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে ভোট দিয়ে তোমরা দখল করো ক্ষমতা, তবেই তোমার সমস্যার সমাধান হতে পারে। বাবা সাহেব বারবার বলেছে যে তোমরা রাজনৈতিক ক্ষমতা দখল করো, তবেই তোমার সমস্ত সমস্যা দূর হতে পারে। আমরা তাদের কথা ভুলে গেছি, যে বাবা সাহেব আমাদের ভোট অধিকার এনে দিয়েছে তাকে ভুলে গিয়েছি। আমরা বাবা সাহেবের কথা ভুলে গিয়ে আমরা বাবু বাবু করে ওই বলছে অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই করছে সাথী। তাই অনুরোধ করছি সাথী, বারবার অনুরোধ করছি, আপনারা ভাবুন, এই ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা আমাদের আগামী দিনে দাসত্বে পরিকর নিয়ে যাবার জন্য এই করোনাকে সামনে রেখে সমস্ত প্ল্যান তৈরি করেছে। আমার কালকে রাত্রে মনে পড়েছে, আমি ভেবেছিলাম যখন নরেন্দ্র মোদী সরকার, প্রধানমন্ত্রীজি উত্তরপ্রদেশের বিধানসভা ইলেকশনের আগে আমার সমাজের মানুষের যারা কাজ করছিলেন, মানে কর্পোরেশনে কাজ করে তাদের পা ধুয়েছেন, আপনারা পা ধুয়ে দিয়েছিলেন, আপনারা অনেকেই দেখেছিলেন, 4 জন না 5 জনার পা ধুয়ে দিয়েছিলেন। আমি সেই দিনেই ভেবেছিলাম যে এর কি পরিণতি হবে আগামী দিনে বহুজন সমাজের। আমি সেদিনকারই ভেবেছিলাম এবং বলেছিলাম যে কি পরিণতি আসছে সামনে, আমি কল্পনা করতে। আজকে দেখুন, লক্ষ লক্ষ মানুষের, শ্রমিকদের, বহুজন সমাজের মানুষের পায়ের রক্তে ভারতবর্ষের বিভিন্ন রাস্তা, পিচের রাস্তা, রাজপথ রক্তে লাল হয়েছে। সেদিনকার নিজের স্বার্থের জন্য, বহুজন সমাজকে ধোঁকা দেবার জন্য, বহুজন সমাজকে এর থেকে রাজনৈতিক ক্ষমতা নিজেদের ব্রাহ্মণ্যবাদীদের কাছে ধরে রাখার জন্য 4 থেকে 5 জন বহুজন মানুষের, বহুজন সাথীদের পা ধুয়ে দিয়েছিল তাদের আবেগকে নিয়ে খেলে ভোটে জেতার জন্য। আজকে দেখুন সেই বহুজন মানুষরা, লক্ষ লক্ষ মা বোনেরা, ভাইয়েরা, বৃদ্ধ, আমার মা বাবা, ছোট ছোট সন্তানরা হাজার হাজার কিলোমিটার রাস্তায় হেঁটে বাড়ি ফিরতে গিয়ে সেই রাজপথ রক্তাক্ত হয়ে গেছে। কে করেছে? এই ব্রাহ্মণ্যবাদী সরকার, মোদী সরকার। এই যে পিএম কেয়ার ফান্ড করেছে মোদিজি, কোথায় যাচ্ছে সেই হাজার হাজার কোটি টাকা? কোথায়, কার পিছনে খরচা করছে? তার কোনো হিসাব পাবার বা হিসাব চাওয়ার অধিকার আপনার নেই, আমার নেই। কারণ কি, এ সংস্থার কাছ থেকে প্রায় আমরা হিসাব চাইতে পারবো না। তাই সাথী, আপনাদের কাছে আবেদন রাখছি, ভাববার সময় এসছে সাথী। আমরা আর কতদিন এই দাসত্বের কথা চিন্তা করব, দাসত্বের কথা ভাববো? তাই গুরুচাঁদ ঠাকুর একটা কথা বলেছিলেন
শিক্ষা যদি পাও কাহারে ডরাও, কার দ্বারে চাও ভিক্ষা, রাজ শক্তি পাবে বেদনা ঘুচিবে, কালে হবে সব পরীক্ষা। জাতি ধর্ম যাহা কিছু জাগাইতে চাও, রাজ শক্তি বিনা জানি কিছু নাহি পাও। গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন। গুরুচাঁদ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সেই বঙ্গোপসাগরের তীরে। বাবা সাহেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সেই আরব সাগরের তীরে। কেউ কারোর সঙ্গে যোগাযোগ হয়নি, কিন্তু বাবা সাহেবও বলেছে পলিটিক্যাল পাওয়ার ইজ দ্য মাস্টার কি, হু ইজ ওপেন ইজ অ্যান্ড এভরি ডেড লক। রাজনৈতিক ক্ষমতার মধ্যে দিয়ে তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে, তোমার সমস্ত দরজা খুলতে পারবে। গুরুচাঁদ ঠাকুরও তাই বলছে। রাজনৈতিক ক্ষমতা যদি তোমার কাছে থাকে, জাতি ধর্ম তোমার যা কিছু আছে যদি উঠাতে চাও, জাগাতে চাও, তুমি করতে পারবে। কিন্তু তাদের সূত্রই একই ছিল, ওই রাজনৈতিক ক্ষমতা। কাদের কথা বলছে? কোন রাজনৈতিক ক্ষমতার দখল করতে? কংগ্রেসের হয়ে দালালি করতে বলেনি আমাদের, সিপিএম এর হয়ে দালালি করতে বলেনি, টিএমসির হয়ে দালালি করতে বলেনি, বিজেপির হয়ে দালালি করতে বলেনি। তখন তো কংগ্রেস ছিল। তা কি বলেছেন? তখন বলছে তোমাদের মধ্যে দিয়ে এমন একটা রাজনৈতিক দল তৈরি করো যে রাজনৈতিক দলের ক্ষমতা তোমার হাতে থাকবে, যে রাজনৈতিক দলের প্রধান তোমরা থাকবে, তোমরাই বিচার করবে আগামী দিনে কি করবে, কাকে ক্যান্ডিডেট করবে, তাকে মন্ত্রী করবে, তাকে পঞ্চায়েত করবে, কাকে এমএলএ করবে, তোমাদের হাতে সেই ক্ষমতাটা থাকবে। সেইরকম রাজনৈতিক দল। সেই বাবা সাহেবের স্বপ্নকে বাস্তবায়িত করতে, গুরুচাঁদ ঠাকুরের স্বপ্নকে বাস্তবায়িত করতে, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের স্বপ্নকে বাস্তবায়িত করতে মান্যবর কাশিরামজি তৈরি করে 1984 সালে বহুজন সমাজ পার্টি। আজ বহুজন সমাজ পার্টি ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল। আজকে তার লক্ষ লক্ষ কোটি কোটি তার সমর্থক আছে, তার কর্মীরা দিবারাত্র কাজ করে চলছে। তাদেরকে সহযোগিতা করুন, আমাদের সহযোগিতা করুন, আমরা যাতে আগামী দিনে ওই ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থার কাছ থেকে, ওই ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূলের কাছ থেকে রাজনৈতিক ক্ষমতা ভারতবর্ষের 85% বহুজনের হাতে নিতে পারি। এই আবেদন আপনাদের করছি। এই আবেদন করে আমি আমার আজকের লাইভ ভিডিও এখানে শেষ করব। কারণ এই ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা আপনারা আমাদের সুস্থভাবে বাঁচতে দেবে না। এই করোনাকে সামনে রেখে ওরা হাজার হাজার কোটি টাকা লুট করে নিচ্ছে, আমরা বুঝতেও পারছি না। এই আমাদের সামনে রেখে যে টাকা লুট করবে, সেই টাকা দিয়ে ইলেকশনের সময় আমাদের পিছনে 500, 1000, 200, এক বোতল মদ, 2 কেজি মাংস, 5 কেজি চাল, 2টো লুঙ্গি, 2টো শাড়ি দিয়ে আমার ভোট কিনবে। আমার ভোট কিনে নিয়ে ওরাই আবার রাজত্বের ক্ষমতায় বসবে, আবার ক্ষমতায় বসে আমাদেরই শোষণ করবে। এই হলো ওদের পরিকল্পনা। এইভাবে ওরা এই স্বাধীনতার 73 বছর ধরে শাসন এবং শোষণ করে চলছে, এবং কয়েক হাজার বছর ধরে আমাদের শোষণ করে চলছে। এই শোষণের থেকে মুক্তি পেতে, এই শোষণের থেকে আমাদের সমাজকে বাঁচাতে, আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে, আমরা আগামী প্রজন্মে কি ভারত উপহার দিয়ে যাবো বলুন তো দেখি সাথী? আগামী প্রজন্মে আমরা তাদের কি ভবিষ্যৎ উপহার দিয়ে যাবো ভারতবর্ষে? আজকে যদি ভারতবর্ষে রিজার্ভেশন ব্যবস্থা উঠে যায়, আগামী দিনে বর্তমানে যে মানুষ, যে সমাজের মানুষ যারা চাকরি করছে, আগামী দিনে তারা কোনো চাকরি পাবে না, অর্থনৈতিকভাবে ভেঙে যাবে। যে সমাজ অর্থনৈতিকভাবে ভেঙে যায়, সে সমাজ দুর্বল হয়ে যায়, সে সমাজ দাসত্বে পরিণত হয়ে যায়। সেই দাসত্বকে দেখে নিয়ে যাওয়ার জন্য রিজার্ভেশন ব্যবস্থাকে তুলে নেবার চেষ্টা করছে। তাই সাথী আবারও আবেদন করছি, আবারও অনুরোধ করছি, আপিল করছি, আপনারা আসুন, আমরা একত্রিতভাবে হাতে হাত মিলিয়ে 85% বহুজন একত্রিত হয়ে আগামী দিনে এক সুন্দর ভারতবর্ষ উপহার দিই। আগামী দিনে আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর ভারতবর্ষ উপহার দিই, এই আবেদন করব। বহুজন সমাজ পার্টির মাধ্যমে সেই আশা, সেই আকাঙ্ক্ষা আমাদের পুরো হতে পারে। আমাদের রাজনৈতিক ক্ষমতা দখল করার একমাত্রই রাস্তা এই মুহূর্তে ভারতবর্ষে বহুজন সমাজ পার্টি আর বহিন কুমারী মায়াবতীজির মতন একজন সুদক্ষ নেতৃত্ব ভারতবর্ষের দ্বিতীয়টি নেই। শুধু ভারতবর্ষ না, সমস্ত পৃথিবীতে বিরল। তাই ইংল্যান্ড তাই বলছিলেন বহিন কুমারী মায়াবতীজির মতন রাজনীতি নেতৃত্ব পৃথিবীতে বিরল, কারণ সে নতুন কিছু ভাবতে পারে, নতুন কিছু তৈরি করতে পারে। এটা বলেছিল ইংল্যান্ডের উচ্চকক্ষ। তাই আসুন বহিন কুমারী মায়াবতীজির হাত শক্ত করি। বহুজন সমাজ পার্টির নীল পতাকা, হাতি সিম্বলের ঝান্ডা নিয়ে বহুজন সমাজকে, আমার 85% মানুষকে সচেতন করি। সচেতন করে আগামী দিনে আমরা এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আমরা রাজনৈতিক ক্ষমতা দখল করি, এবং এই হাজার হাজার বছর ধরে আমাদের এই কপালের যে অস্পৃশ্য টিকে আছে,
আছে সেই টিকা চিরতরে মুছে ফেলে দিয়ে আমরা এক নতুন ভারতবর্ষ তৈরি করি। জয় ভীম, জয় ভারত, বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ, বহিন কুমারী মায়াবতী জিন্দাবাদ। সমস্ত সাথীরা ভালো থাকবেন, কারণ কি আমাদের ভালো থাকতেই হবে আগামী দিনে আমাদের লড়াই করার জন্য, কারণ কি আমাদের ভালো থাকতে দেবে না এই ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা। আবারও সবাইকে জয় ভীম, জয় ভারত বলে আমি আমার লাইভ ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভীম।